আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 7 এর ইংলিশ ভার্সন স্কুলের জন্য মূলত চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 টা মূলত বলা হয়েছে প্রপোর্শন, প্রফিট এবং লস নিয়ে। তো যেটার ভিতরে প্রপোর্শন, প্রফিট এবং লসের ভিতরে আমাদের এই 2.1 চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে শুধুমাত্র প্রপোর্শন নিয়ে। তো আমরা আজকে দেখব প্রপোর্শন চ্যাপ্টারের ভিতরে হোল চ্যাপ্টারটির ভিতরে যে বেসিক গুলো আছে, যে বেসিক গুলো একদম না জানলেই নয়, আমি আপনাদের চেষ্টা করব সেই বেসিক গুলোকে একেবারে দেখিয়ে দেওয়ার জন্য। সো প্রথমেই চলে আসছি আমরা আমাদের মূল টপিকস গুলো নিয়ে। আমরা আসলে আজকে কি কি জিনিস আলোচনা করতে যাচ্ছি? আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। ওকে, আমরা আলোচনা করতে যাচ্ছি সাকসেসিভ রেশিও নিয়ে। সাকসেসিভ রেশিও নিয়ে 3 নাম্বার আমরা আলোচনা করতে যাচ্ছি প্রপোর্শন নিয়ে। দিচ্ছি চ্যাপ্টারের মূল বেসিক জিনিস প্রপোর্শন যেগুলো। এরপরে আসতেছে রুল অফ 3 নিয়ে। রুল অফ 3 নিয়ে। ওকে, এরপরে আসতেছে কন্টিনিউড প্রপোর্শন নিয়ে। কন্টিনিউড প্রপোর্শন নিয়ে এবং সর্বশেষে যে জিনিসটি থাকছে সেটি হচ্ছে প্রপোর্শনাল ডিভিশন। প্রপোর্শনাল ডিভিশন। এই হোল চ্যাপ্টারটির মধ্যে আমরা যে চ্যাপ্টারটির কথা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি ছিল চ্যাপ্টার 2, যে চ্যাপ্টারটির নাম মূলত প্রপোর্শন, প্রফিট এন্ড লস। আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটির নাম মূলত হচ্ছে প্রপোর্শন, প্রফিট এবং লস। এই প্রপোর্শন, প্রফিট এবং লসের মধ্যে এই পয়েন্টগুলি আমাদেরকে জানতে হবে। সেটি হচ্ছে রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, সাকসেসিভ রেশিও, প্রপোর্শন, রুল অফ 3, কন্টিনিউড প্রপোর্শন এবং সর্বশেষ প্রপোর্শনাল ডিভিশন। আমরা প্রত্যেকটা টপিকস 1 বাই 1 করে আজকে দেখার চেষ্টা করব। প্রথমে চলে আসি আমরা রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন নিয়ে। রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। ওকে, আই থিঙ্ক আমরা যেহেতু ক্লাস 7 এ পড়ি এবং অলমোস্ট আমরা সকলে কিন্তু ক্লাস 6 এ রেশিও একটি চ্যাপ্টার পড়েছিলাম। যদি কারো রেশিওর চ্যাপ্টারের বেসিক নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ক্লাস 6 এর জন্য রেশিও চ্যাপ্টারের একটি বেসিকের ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। সেই ভিডিওটি আপনাদেরকে দেখে নেওয়ার জন্য অনুরোধ থাকবে। সো আমরা চলে যাচ্ছি রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশনটা আমরা আসলে কিভাবে করব। নামটি শুনলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে মাল্টিপল এক্সপ্রেশন। মূলত রেশিও কিন্তু আলোচনা করা হয় দুটো জিনিসের ভিতরে, অর্থাৎ রেশিও করা হয় মূলত দুটো কোয়ান্টিটির ভিতরে। অ্যাজ লাইক এরকম, সাপোজ বলা হলো যে রহিমকে 10 টাকা দেওয়া হয়েছে এবং করিমকে 50 টাকা দেওয়া হয়েছে। তাহলে যদি এমনটা বলা থাকে যে রহিমকে 10 টাকা দেওয়া হয়েছে এবং করিমকে 50 টাকা দেওয়া হয়েছে এবং এই দুজনের টাকার রেশিও যদি আমাদেরকে বের করতে বলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা রেশিওটাকে বের করব কিভাবে? 10:50। এই চিহ্নটিকে বলা হয় S2। এবং আমরা নিশ্চয়ই সকলে জানি যে রেশিও চ্যাপ্টারের ভিতরে রেশিও করতে গেলে দুটো কোয়ান্টিটির ভিতরে একই রকমের মাল্টিপ্লায়ার দ্বারা যদি বোথ নাম্বারকে ভাগ করা যায় বা ডিভাইড করা যায়, তাহলে ভাগ করে বা ডিভাইড করে সেটিকে ছোট করে নিতে হয়। দ্যাট মিন্স এই 10 কে 10 দিয়ে ভাগ করে নিব এবং এই 50 কেও আমরা কিন্তু 10 দিয়ে ভাগ করে নিব। সো উই গেট রেজাল্ট 1:5। সো অ্যাকচুয়ালি আমরা আসলে যে পাচ্ছি এটা দেখানোর আসলে মূল উদ্দেশ্যটা কি? রেশিও কিন্তু মূলত করা হয় দুটো জিনিসের মধ্যে, দুটো কোয়ান্টিটির ভিতরে। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, যখন দুইয়ের অধিক কোনো কোয়ান্টিটির ভিতরে আমরা
রেশিও তৈরি করতে যাব, দুইয়ের অধিক কোয়ান্টিটির ভিতরে যখন আমরা রেশিও তৈরি করতে যাব, সেই জিনিসটাকে বলা হবে রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। আমরা এতদিন বা ক্লাস 6 এ আমরা যেটা শিখেছিলাম সেটা শিখেছিলাম দুইটা জিনিসের ভিতরে কিভাবে রেশিও করতে হয়। দুইটা জিনিসের ভিতরে রেশিও করলে আমরা এরকম পাচ্ছি 1:5, যেখানে এই প্রথমটিকে অর্থাৎ এই 1 কে বলা হয় কি, আমরা নিশ্চয়ই সকলে জানি, অ্যান্টিসিডেন্ট, এবং এই যে 5 কে কিন্তু বলা হয় সাবসিকুয়েন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এই দুটো জিনিস না হয়ে যদি আমাকে দুইয়ের অধিক কোনো কিছু দেওয়া হতো, দুইয়ের অধিক যদি কোনো কিছু দেওয়া হতো অ্যাজ লাইক এরকম, সাপোজ বলা হচ্ছে যে কোনো একটা কিছুর হাইট বা লেন্থ, ব্রেথ এবং হাইট। আমি আবার বলছি, লেন্থ, ব্রেথ এন্ড হাইট, এই তিনটা জিনিসের মান যদি আমাদেরকে এমন দেওয়া থাকে, সাপোজ লেন্থের মান দেওয়া আছে 5 মিটার, ব্রেথের মান দেওয়া আছে 2 মিটার, এন্ড হাইটের মান দেওয়া আছে সাপোজ আমি ধরে নিচ্ছি 7 মিটার। এখন যদি আমরা এই তিনটি জিনিসের ভিতরে লেন্থ, ব্রেথ এন্ড হাইট, যখন আমরা এই তিনটি জিনিসের ভিতরে রেশিও তৈরি করতে যাব, তখন আমরা কিন্তু মূলত এমনটা পাচ্ছি, রেশিও অফ লেন্থ, ব্রেথ আর কি হাইট ইজ ইকুয়াল টু 5:2:7। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা পিছনে যে করেছিলাম সেখানে ছিল দুটো জিনিসের ভিতরে রেশিও, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা দুইয়ের অধিক অর্থাৎ তিনটি জিনিসের রেশিও বের করা হচ্ছে। যখন আমরা এইরকম তিনটি জিনিসের রেশিও বের করতে যাব, তখন মূলত সেই জিনিসটিকে কিন্তু বলা হয় রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। আই থিংক আমরা সকলে বুঝতে পারছি যে হোয়াট ইজ রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। এটাকে আসলে রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন বলা হয়। এখানে 3টা কোয়ান্টিটি থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, বা মোট কথা হচ্ছে 2-এর অধিক থাকবে। দুইটার কোয়ান্টিটির বেশি থাকলেই, যদি দুইটা কোয়ান্টিটির বেশি থাকে এবং তাদের ভিতরে যদি আমরা রেশিও করতে যাই, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। এবার চলে যাচ্ছি আমরা সাকসেসিভ রেশিও। হোয়াট ইজ সাকসেসিভ রেশিও? সাকসেসিভ রেশিওটা আসলে কি? সাকসেসিভ রেশিওকে আসলে মূলত আমরা বাংলায় বলে থাকি এইরকম ভাবে, ধারাবাহিক অনুপাত। বাংলা নামটা কেন দিচ্ছি আই থিংক আমরা বুঝতে পারবো একটু পরেই। ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক মানে কি আসলে? ক্রমান্বয়ে, একের পর এক আসবে। আচ্ছা, এখন আমাদের কথাটি হচ্ছে এমন, সাপোজ আমাদেরকে কিছু রেশিও এমন দেওয়া আছে, এ এবং বি এই দুইজনের রেশিও হচ্ছে 2:5। এ এন্ড বি এই দুইটাকে আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি অ্যাজ ইউজুয়াল, আমাদের মতো করে ধরলাম এ একজন পার্সন বা বি একজন পার্সন। এই দুইজন ব্যক্তিকে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়েছে, যে টাকার রেশিওটা হচ্ছে 2:5। আচ্ছা, যদি B:C আরো দুইজন ব্যক্তি হয়, বি এবং সি আরো দুইজন ব্যক্তি হয়, এবং যাদের ভিতরে ডিভাইড করা টাকার অনুপাতটা হচ্ছে সাপোজ এমন 7:8। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে A:B এবং এই যে B:C, এই দুটো রেশিও থেকে সাকসেসিভ রেশিও বের করতে বলা হয়েছে। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই দুটো রেশিও থেকে সাকসেসিভ রেশিও বের করতে। যখন এই দুটো রেশিও থেকে সাকসেসিভ রেশিও বের করতে হবে, দ্যাট মিন্স এমনটা বুঝে নিতে হবে এই দুটো রেশিওকে একটি রেশিওতে কনভার্ট করতে হবে। আমি আবারও বলছি, এই দুটো রেশিওকে আমাদেরকে একটি রেশিওতে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, কারণ আমরা দুটো রেশিওকে একটি রেশিওতে কিভাবে কনভার্ট করব, সেটা করার তো নিশ্চয়ই কোনো নির্দিষ্ট রুলস রয়েছে। সেই রুলসটা আসলে কি? যখন আমরা সাকসেসিভ রেশিও করতে যাব, তখন রেশিওর
যেই কয়টি রাশি বা যে কয়টি কোয়ান্টিটি আমাদেরকে দেওয়া থাকবে প্রত্যেকটার ভিতরে কিছু না কিছু কমন যাবে। কমন বলতে আমি এমন বোঝাচ্ছি, যেমন প্রথম যে রেশিওটি রয়েছে সেখানে বি রয়েছে এবং সেকেন্ড যে রেশিওটি রয়েছে সেখানেও কিন্তু বি রয়েছে। যেহেতু প্রথম রেশিওর ভিতরে একটি বি রয়েছে এবং সেকেন্ডটির ভিতরেও আমাদের বি রয়েছে, তো আমি দেখতে পাচ্ছি এই দুটোর ভিতরে আমাদের আসলে মূলত বি কমন যাচ্ছে। এখন এই দুটোর ভিতরে যেহেতু আমাদের বি কমন যাচ্ছে, তাহলে আমাদের কাজটা হবে সাকসেসিভ রেশিও বানাতে গেলে এই যে বি এর একটা আনুপাতিক মান আছে। আনুপাতিক মান বলতে এখানে আসলে a is to b equal to 2:5 দ্বারা কি বুঝতে হবে? এই প্রথমটি হচ্ছে a এর মান, দ্বিতীয়টি হচ্ছে b এর মান, রাইট? প্রথমটি হচ্ছে a এর মান, দ্বিতীয়টি হচ্ছে b এর মান। তার মানে আমরা পাচ্ছি a এর আনুপাতিক মানটি 2 এন্ড b এর আনুপাতিক মানটি পাচ্ছি আমরা 5। আচ্ছা, আবার যখন b is to c করতে যাব তখন হচ্ছে 7:8। তার মানে b এর আনুপাতিক মানটি হচ্ছে 7 এন্ড c এর আনুপাতিক মান হচ্ছে 8। এখন কথা হচ্ছে এই দুটোর ভিতরে মূলত কমন যাচ্ছে কি? b কমন যাচ্ছে। এই b এর আনুপাতিক মান এখানে কত? 5। এবং এটার ভিতরে b এর আনুপাতিক মান কত? 7। আমাদের টার্গেট হবে এই যে দুটো কমন মান, কমন মান বলতে এখানেও b আছে, এখানেও b আছে। এখানে b এর আনুপাতিক মান হচ্ছে 5 এবং এখানে b এর আনুপাতিক মান হচ্ছে 7। আমাদের কাজ হচ্ছে এই দুটো মানকে একই রকমের মানে কনভার্ট করতে হবে। এখন একই রকমের মানে আমরা কনভার্ট করি কিভাবে? রেশিও থেকে একই রকমের মানে কনভার্ট করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে একই সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হয়। তো আমরা আসলে এই ম্যাথটি কি করব, বা আমরা নরমালি সাকসেসিভ রেশিও বের করে থাকি মাল্টিপ্লাই করার মাধ্যমে। তাহলে আমরা কিভাবে করব? আসলে আমাদেরকে দেওয়া আছে a is to b সমান সমান 2:5। তো a is to b সমান যদি 2:5 হয়, আমি কিন্তু বলেছিলাম যে দুটো মানকে একই রকম মানে কনভার্ট করতে হবে। আমি পাশাপাশি একটু করার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো এখানে b এর আনুপাতিক মানটি আমাকে বলা আছে 5 এবং এখানে b এর আনুপাতিক মান বলা আছে 7। তো এই 5 এবং 7 কে কি দ্বারা মাল্টিপ্লাই করলে, বোথ নাম্বারকে কি দ্বারা মাল্টিপ্লাই করলে একই রকমের সংখ্যায় কনভার্ট করা যায়, সেটা সবচেয়ে কাছাকাছি একটি ছোট সংখ্যা নিতে হবে। আচ্ছা, ব্যাপারটা এরকম, 5 and 7, 5 কে যদি আমি 7 দ্বারা মাল্টিপ্লাই করি, 5 কে যদি আমি 7 দ্বারা মাল্টিপ্লাই করি কি হচ্ছে? 5 7 35, দ্যাট মিন্স 35। এবং এই 7 কে যদি আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করি কি হচ্ছে? 5 7 35, অর্থাৎ 35। অর্থাৎ এই 5 এবং 7 কে একই রকমের সংখ্যায় কনভার্ট করতে গেলে আমাকে যে কাজটি করতে হবে, এই 5 কে 7 দিয়ে গুণ দিতে হবে এবং 7 কে 5 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, তো আমরা যদি এই 5 কে 7 দিয়ে গুণ দিতে চাই, আমরা কি একটি মানকে গুণ দিলেই হবে? ইজ ইট পসিবল? না, পসিবল না। আমার আসলে মূলত দরকার এই 5 কে 7 দিয়ে গুণ দেওয়া, কিন্তু এই একটিকে কখনো গুণ দেওয়া যায় না। গুণ দিতে গেলে দুটো কোয়ান্টিটিকেই গুণ দিতে হবে। অর্থাৎ আমি 2 কেও 7 দ্বারা গুণ দিব এবং এই 5 কেও কিন্তু আমরা 7 দ্বারা গুণ দিব। তাহলে 7 দুগুণে পাচ্ছি আমি 14, 5 সাথে পাচ্ছি আমি 35। ওকে, সো আবার এই পাশেরটিকে যখন আমি করব 7:8, ওই যে আমি আগেই বলেছিলাম 7 কে 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সো 7 কে যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি এবং ওই 8 কেও যদি আমি 5 দ্বারা মাল্টিপ্লাই করি, আমরা আসলে পাচ্ছি কি? 5 7 35, 5 8 40। আচ্ছা, এখন দেখো এই দুটোর মধ্যে কমন কে ছিল? বি ছিল। সো এখানে বি এর আনুপাতিক মানটা কত পাচ্ছ তুমি এখন? রাইট নাও 35। এবং এখানে বি এর আনুপাতিক মানটা কত পাচ্ছ? 35। আমাদের কিন্তু কাজ ছিল আসলে এটাই, অর্থাৎ দুটো রেশিওর ভিতরে বা দুটো ইকুয়েশনের ভিতরে যে মানটি বা যে কোয়ান্টিটি কমন থাকে সেই কোয়ান্টিটির মানগুলোকে একই রকমের মানে কনভার্ট করতে হয়। দুটোর মধ্যে বি কমন আছে, সো বি এর আনুপাতিক মানটাকে আমি এখানে 35 বানালাম, এখানেও বি এর আনুপাতিক মানটাকে 35 বানালাম। বানানোর পরেই কিন্তু আমরা বলতে পারছি যে আমাদের কিন্তু অলরেডি সাকসেসিভ রেশিও তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে? এখন এই দুটো রেশিও থেকে আমি একটি রেশিও লিখব। হাউ? কিভাবে লিখব? এই দুটো রেশিও থেকে একটি রেশিও আমরা এভাবে লিখব, a to b to c is equal to a is to b is to c equal to what? কি হবে? এর আনুপাতিক মানটা কত ছিল এখানে? 14। b এর আনুপাতিক মান কত ছিল? 35 এবং c এরটা কত ছিল? 40। সো আমার সাকসেসিভ রেশিওটা হচ্ছে a is to b is to c is equal to 14 is to 35 is to 40।
আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি যে আসলে কাকে সাকসেসিভ রেশিও বলা হয়। সাকসেসিভ রেশিও বলতে মূলত ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত বলতে আমার কাছে এখানে যতগুলো মান থাকবে সব বা যতগুলো অনুপাত থাকবে সবগুলো অনুপাত থেকে আমি একটি অনুপাতে কনভার্ট করব। এখন একটি অনুপাতে কনভার্ট করতে গেলে এই রুলস এর সাহায্যে আমরা একটি অনুপাতে কনভার্ট করতে পারি। আচ্ছা, আই থিঙ্ক আমরা সকলে এটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা তো আসলে মূলত দেখলাম যে সাকসেসিভ রেশিও কিভাবে বের করতে হয়। এখন সাপোজ আমরা আমাদের কাছে এরকম একটি এরকম দুটো রেশিওর কথা বলা আছে 5:8 and 12:15. সাপোজ এরকম 5:8 and 12:15. এখন প্রশ্নটা হচ্ছে যে এই দুটো রেশিওকে আমাদের সাকসেসিভ রেশিওতে কনভার্ট করতে হবে। সো হাউ ক্যান উই কনভার্ট দিস টু কোয়ান্টিটিস ইনটু দিস টু রেশিও ইনটু এ সাকসেসিভ রেশিও? আমরা কিভাবে এই দুটো রেশিওকে সাকসেসিভ রেশিওতে কনভার্ট করতে পারি? আমি একটু আগে কিন্তু দেখিয়েছিলাম যে মানটি কমন যায় সেই মানটিকে একই রকমের অনুপাতে কনভার্ট করে নিতে, একই রকমের মানে কনভার্ট করে নিতে হয়। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো নাম দেওয়া নাই বা কোনো কিছু বলা নাই যে এটা এ এটা বি কিংবা এটা বি এটা সি, এরকম কোনো কিছুই কিন্তু আমাদের বলা নাই। আমাদের জাস্ট বলা আছে একটি রেশিও হচ্ছে 5:8 এন্ড অন্য আরেকটি রেশিও হচ্ছে 12:15। যদি এমনটা হয় তাহলে এই দুটো রেশিওকে সাকসেসিভ রেশিওতে কনভার্ট করতে হবে। সো হাউ ক্যান উই ডু দিস? আমাদেরকে এটা আমরা আসলে কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমরা অলরেডি জানি কিন্তু যে এই প্রথম মানটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এবং দ্বিতীয় মানটিকে বলা হয় সাবসিকুয়েন্ট। এই মানটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এবং এটিকে বলা হয় সাবসিকুয়েন্ট। আবার এই মানটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এন্ড এই মানটিকে বলা হয় সাবসিকুয়েন্ট। আচ্ছা, তো যখন আমরা এইরকম কোনো মান দেওয়া থাকবে না বা কোনো নাম উল্লেখ থাকবে না, তখন আমরা আসলে কি করব? তখন আমরা যে কাজটা করব, যদি এরকম দুটো কোয়ান্টিটি আমার কাছে দেওয়া থাকে, এরকম যদি দুটো কোয়ান্টিটি বা দুটো এক্সপ্রেশন দেওয়া থাকে কিংবা দুটো রেশিও যদি দেওয়া থাকে, তাহলে যে কাজটি করতে হবে, এই যে প্রথম রেশিওর সাবসিকুয়েন্ট যে মানটি রয়েছে, আমি আবার বলছি, প্রথম রেশিওর সাবসিকুয়েন্টে যেটি রয়েছে, অর্থাৎ প্রথম রেশিওর সেকেন্ড মানটি, আচ্ছা, এবং দ্বিতীয় রেশিওর মধ্যে অ্যান্টিসিডেন্টের যে মানটি আছে, অর্থাৎ দ্বিতীয় রেশিওর প্রথম মানটি, আমি আবার বলছি, প্রথম রেশিওর সেকেন্ড মানটি which is subsequent এবং দ্বিতীয় রেশিওর প্রথম মানটি which is antecedent। আচ্ছা, এই দুটো সংখ্যাকে আমাদের মূলত একই রকমের সংখ্যায় কনভার্ট করতে হবে, তাহলে আমরা এই দুটোকে সাকসেসিভ রেশিওতে কনভার্ট করতে পারবো। আই থিংক আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো এখন এখানে দেখতে পাচ্ছি আমি 8 রয়েছে, এখানে রয়েছে 12। সো এর আগে যে ম্যাথটি আমরা করেছিলাম, সেই ম্যাথটির ভিতরে কিন্তু কিছু মান বলা ছিল আর কি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো মানের কথা আমাদেরকে আসলে বলা নেই। আচ্ছা, সো আমি মাত্রই বললাম যে এই 8 এন্ড এই 12 এই দুটো মানকে একটি মানে কনভার্ট করতে হবে। সো এই দুটো মানকে কাছাকাছি কোন ছোট সংখ্যাটা দ্বারা গুণ করলে একই রকমের মানে কনভার্ট করা যায়? আই থিংক আমরা গেস করতে পারছি। 8 কে যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করা হয়, 8 কে যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করা হয়, 3 দ্বারা 24 হয়, এবং 12 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয়, 12 দুগুণা 24 হয়। 8 কে 3 দ্বারা গুণ করলে 3 দ্বারা 24, 12 কে 2 দ্বারা গুণ করলে 12 দুগুণা 24। কিন্তু যদি কাছাকাছি কোনো ছোট সংখ্যা দিয়ে গুণ না যায়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে এই 8 কে এইটা দ্বারা গুণ করব, অর্থাৎ 12 দ্বারা গুণ করব, এবং এই 12 কে কিন্তু আমরা এই 8 দ্বারা গুণ করব, রাইট? যেটা আমরা আগের ম্যাথটার মধ্যে করেছিলাম। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যদি 8 কে 3 দিয়ে গুণ দিই, এই 8 কে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি এবং এই 12 কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 3 8 24 হচ্ছে, 12 দুগুণা 24 হচ্ছে। তো এখন আমরা কি করব? এই দুটো কোয়ান্টিটিকেই আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করব। আমি যদি দুটো কোয়ান্টিটিকে 3 দ্বারা মাল্টিপ্লাই করি, আমরা এমনটা পাচ্ছি 5 গুণ 3 টু 8 গুণ 3। সো what we get actually 15 to 24। এবং তুমি যদি এইটার কথা চিন্তা করো, দেখো এটাকে আমরা 2 দ্বারা গুণ করার কথা ছিল বা মাল্টিপ্লাই করার কথা ছিল, 12:2 আর হচ্ছে 15:2। সো আমরা কি পাচ্ছি? 12 দুগুণা 24 বা 24 টু
15 দুগুণা 30 পাচ্ছি, রাইট? এখন এই দুটোকে যদি আমি একটি রেশিওতে কনভার্ট করতে চাই, বা আসলে আমাদেরকে যেটা প্রশ্নে বের করতে বলেছে সাকসেসিভ রেশিও, সেটিতে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে এই আমরা সাকসেসিভ রেশিওটা আসলে কি লিখবো? আমরা আসলে সাকসেসিভ রেশিওটা লিখবো এইভাবে, আমাদের রিকোয়ার্ড যে সাকসেসিভ রেশিওটা, সেই সাকসেসিভ রেশিওটা আমাদের দাঁড়াবে এমনটা 15:24:30। আমি আবার বলছি 15:24:24 এবং এই 24 আর এই 24 কিন্তু কমন 24, তাই না? এখানেও 24 আছে, এখানেও 24 আছে, তাই হওয়ার কথা, তা না হলে কিন্তু আমরা সাকসেসিভ রেশিও বানাতে পারবো না। আচ্ছা, তাহলে 15:24 পাচ্ছি, এখানে পাচ্ছি 24:30। সেই দুটো 24 থেকে কিন্তু আমি একটি 24 লিখবো, 15:24:30। সো এই রেশিওটাই কিন্তু হচ্ছে আমাদের সাকসেসিভ রেশিও। এই রেশিও থেকে মূলত কিন্তু এই দুটো রেশিওকে মিন করে, অর্থাৎ 15, আমরা যদি প্রথম দুটোকে কাউন্ট করি তাহলে কিন্তু 15:24 কে বোঝায়, এবং আমরা যদি শেষের দুটোকে কাউন্ট করি তাহলে কিন্তু 24:30 কে বোঝায়। দেখো, প্রথমটা ছিল আমার 15:24 এবং পরেরটা ছিল আমাদের 24:30, দুটো রেশিও কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, সাকসেসিভ রেশিও এইটুকু। আশা করি এইটুকু যদি আমরা ভালো মতো বুঝে থাকি, সাকসেসিভ রেশিও নিয়ে কারো কোনো প্রকার কনফিউশন থাকার কথা না। এবার আসি আমরা মূলত প্রপোর্শন নিয়ে। প্রপোর্শন আসলে কি? প্রপোর্শন নামটা শুনলেই বুঝতে পারছি, যাদের কাছে ডিকশনারি আছে আমরা নামটার মিনিংটা একটু দেখে নিব। প্রপোর্শন শব্দের অর্থটা আসলে কি? প্রপোর্শন শব্দের অর্থটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় সমানুপাত। সমানুপাত কথাটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি আমরা কি পাই? সমান অনুপাত, অর্থাৎ যেটাকে ইংলিশে কনভার্ট করলে হচ্ছে ইকুয়াল রেশিও। আমরা নিশ্চয়ই ক্লাস 6 এ ইকুইভ্যালেন্ট রেশিও পড়েছিলাম, হয়তো অনেকে ভুলে গিয়েছি। যারা ভুলে গিয়েছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব, ক্লাস 6 এর জন্য আমার একটি বেসিক রেশিওর উপরে একটি বেসিকের ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, ইকুয়াল রেশিও। এখন ইকুয়াল রেশিওটা আসলে কি, বা ইকুয়াল রেশিও বলতে আসলে কি বোঝানো হয়? আমরা আই থিংক ওয়ার্ডটি শুনেই বুঝতে পারছি। যদি কতগুলো রেশিওর মান ইকুয়াল হয়, কতগুলো রেশিওর মান যদি ইকুয়াল হয়, সেটিকে আসলে ইকুয়াল রেশিও বলা হয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এমন, সাপোজ এরকম রহিম এন্ড করিম দুজন ব্যক্তি, যাদের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আমরা ভাগ করে দিয়েছি। সেই নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টের রেশিওটা সাপোজ এমন 5:2। সাপোজ যে রহিম এবং করিমের মধ্যে কিছু পরিমাণ অ্যামাউন্ট বা কিছু পরিমাণ টাকা আমরা ডিভাইড করে দিয়েছি, যার রেশিও হচ্ছে 5:2। আচ্ছা, আবার মনে করো সাপোজ আমার কাছে, আমি একজন ব্যক্তি বা তুমি একজন ব্যক্তি, আমার কাছে কিংবা তোমার কাছে কিছু পরিমাণ কলম রয়েছে এবং কিছু পরিমাণ পেন্সিল রয়েছে। এখন সেই কলম এবং পেন্সিলের রেশিও, দ্যাট মিন্স জিনিসটা এরকম, পেন এন্ড পেন্সিল। আচ্ছা, এই পেন এন্ড পেন্সিলের রেশিও যদি আমার এইরকম থাকে, ধরো তোমার কাছে পেন আছে 10টি, তোমার কাছে পেন আছে কয়টি? 10টি। আমি মনে মনে ধরে নিচ্ছি আমার কাছে পেন আছে কয়টি? 10টি। এবং আমার কাছে পেন্সিল আছে সাপোজ 4টি। কয়টি পেন্সিল আছে? 4টি পেন্সিল আছে। তখন পেন এবং পেন্সিলকে যদি রেশিও করতে বলা হয়, আমরা কিভাবে রেশিও করব? 10:4 দ্বারা রেশিও করব, রাইট? এখন কথা হচ্ছে এই যে 10:4 আমরা লিখলাম, এই 10:4 কে আমরা কিন্তু জানি যে রেশিওর মানগুলোকে যদি একই সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়, একই সংখ্যা দ্বারা ডিভাইড করে ওই রেশিওটাকে ছোট মানে কনভার্ট করে নিতে হয়। এই 10 এবং 4 বোথ নাম্বার আর ইভেন নাম্বার, বোথ নাম্বার আর ইভেন নাম্বার। যেহেতু দুটো নাম্বারই ইভেন নাম্বার, তার মানে দুটো নাম্বারকেই 2 দ্বারা ডাইভিজিবল করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ 10 কেও 2 দ্বারা ভাগ করা যায় এন্ড এই 4 কেও 2 দ্বারা ভাগ করা যায়। 10 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 এবং 4 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। আচ্ছা, এবার দেখো, রহিম এবং করিম দুজন ব্যক্তি ছিল যাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্টের রেশিও ছিল 5:2, এবং আমি বা তুমি একজন ব্যক্তি যার কাছে কিছু নির্দিষ্ট পরিমাণ পেন এবং পেন্সিল রয়েছে, যেটার রেশিওটা কি পাচ্ছি? আমি 5:2 পাচ্ছি।
সো এই যে একটা রেশিও এবং এই যে একটা রেশিও, এই দুটো রেশিওর মান কি ইকুয়াল না? দুটো রেশিওর মান কি ইকুয়াল রেশিও? এইরকম দুটো রেশিওর মানকে যখন ইকুয়াল রেশিও হয় এবং এই দুটোকে যখন আমি একত্রে লিখতে চাই, যখন আমরা দুটোকে একত্রে ইকুয়াল দ্বারা লিখতে চাই, ইকুয়াল দ্বারা কেন লিখবো? কারণ এখানে যে রেশিওটা পাচ্ছ 5:2, এখান থেকে কিন্তু সেম রেশিও পাচ্ছ 5:2। তো যেহেতু এই দুটো জিনিসের, রহিম এবং করিম আর পেন এবং পেন্সিল, এই দুটো জিনিসের রেশিওর মান সেম আছে বা ভ্যালুগুলো সেম, সো উই ক্যান সে এই দুটো মানে এই দুটো রেশিওর ভিতরে যে চারটি কোয়ান্টিটি রয়েছে, এই চারটি কোয়ান্টিটি দ্বারা একটি প্রপোর্শন ক্রিয়েট করা যায়। এই চারটি কোয়ান্টিটি দ্বারা একটি কি ক্রিয়েট করা যায়? প্রপোর্শন ক্রিয়েট করা যায়। যে প্রপোর্শনটাকে আমরা মূলত এভাবে লিখতে পারি। যে প্রপোর্শনটাকে আমরা মূলত এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? প্রথমটার ভিতরে কি ছিল আমার? 5:2 ইজ ইকুয়াল টু, সেকেন্ডটার ভিতরে আমাদের রেশিওটা কি ছিল? 10:4। এই যে এইটা ইকুয়াল টু আমরা এটা লিখলাম, এটা ইকুয়াল টু আমরা এটা লিখলাম, এটাকেই কিন্তু মূলত বলা হয় প্রপোর্শন। সো এই যে একটা রেশিও তৈরি হলো, এই রেশিওটাকে আমরা কি বলতে পারি? প্রপোর্শন বলতে পারি। এই জিনিসটাকে মূলত বলা হয় কি? প্রপোর্শন। 5:2 ইজ ইকুয়াল টু 10:4, এটাকে বলা হয় একটা প্রপোর্শন। সো আমরা কিন্তু বুঝতেই পারছি একটা প্রপোর্শনের ভিতরে আমাদের কয়টা কোয়ান্টিটি থাকে। আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এখানে কোয়ান্টিটি কয়টা আছে? চারটা কোয়ান্টিটি থাকে। দিস ইজ কল্ড ফার্স্ট কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি, থার্ড কোয়ান্টিটি এন্ড ফোর্থ কোয়ান্টিটি। কয়টা কোয়ান্টিটি আছে? চারটা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা, এখন এই চারটি কোয়ান্টিটি দ্বারা প্রপোর্শনের একটি সূত্র রয়েছে। সূত্রটা কি রকম আমি বলছি। জিনিসটা এরকম, দেখতেই পাচ্ছ কিন্তু ফার্স্ট কোয়ান্টিটির সাথে সেকেন্ড কোয়ান্টিটিকে রেশিও করা হয়েছে। আবার এখানে থার্ড কোয়ান্টিটির সাথে ফোর্থ কোয়ান্টিটির মধ্যে কি করা হয়েছে? রেশিও করা হয়েছে। এখান থেকে আমরা আসলে মূলত একটি ফর্মুলা বের করতে পারি। ফর্মুলাটি বের করার আগে আমি একটু ভেঙে দেখাচ্ছি আসলে কিভাবে আসলো। অর্থাৎ জিনিসটি এরকম, এই যে এটা আসলে আমরা কি পেয়েছি? আমি কিন্তু বলেছিলাম এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ফার্স্ট কোয়ান্টিটি ইজ টু সেকেন্ড কোয়ান্টিটি, সংক্ষেপে লিখছি, ইজ ইকুয়াল টু থার্ড কোয়ান্টিটি ইজ টু ফোর্থ কোয়ান্টিটি। আচ্ছা, এখন এই যে আমরা লাইনটা লিখলাম, এই লাইনটা থেকে একটা ফর্মুলা বের হচ্ছে। সেই ফর্মুলাটা কিভাবে বের হয়? ফর্মুলাটা বের হওয়ার আগে আমি একটু ভেঙে দেখাচ্ছি। আমরা সকলে নিশ্চয়ই জানি যে এই স্টুটার মানেটা কি। এই স্টুটার মানেটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝানো হয় কি? ডিভিশন বা ভাগ বোঝানো হয়। সো এখান থেকে লেখা যায় এরকম, ফার্স্ট কোয়ান্টিটি ডিভাইডেড বাই সেকেন্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু থার্ড কোয়ান্টিটি ডিভাইডেড বাই ফোর্থ কোয়ান্টিটি। আমরা জাস্ট ইস্টুর পরিবর্তে ডিভাইড করে দিলাম। এখন এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়, ক্রস মাল্টিপ্লিকেশন অনেকে হয়তো বুঝি, অনেকে হয়তো বুঝি না। যারা বুঝি না তাদের জন্য আমি বলছি, ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি? ক্রস আকারে গুণ করা। এরকম ক্রস আকারে গুণ করা। এরকম ক্রস আকারে যদি কোনো ইকুয়েশনকে গুণ করা হয়, তখন সেই ইকুয়েশনের কিন্তু কোনো চেঞ্জ হয় না, ভ্যালুটা কিন্তু সেমই থাকে। তো আমরা জানি যে কোনো ইকুয়েশনকে কোনো কিছুতে কনভার্ট করতে গেলে যাতে ভ্যালু চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেদিকে খেয়াল রাখতে গেলে আমাকে কি করতে হবে? এই আমরা ক্রস মাল্টিপ্লাই করব। ক্রস মাল্টিপ্লাই মানে ফার্স্ট কোয়ান্টিটির সাথে ফোর্থ কোয়ান্টিটিকে কি করব? আমরা গুণ দিব। সো আমরা এরকম লিখব, ফার্স্ট কোয়ান্টিটি গুণ ফোর্থ কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু, এটার সাথে এটাকে গুণ দিব, অর্থাৎ সেকেন্ড কোয়ান্টিটি গুণ থার্ড কোয়ান্টিটি। আচ্ছা, এই যে আমরা মাত্র যেটা লিখলাম না, মাত্র যে জিনিসটা আমরা বের করলাম এখান থেকে, এই জিনিসটা কিন্তু একটি ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের, এই ফর্মুলার সাহায্যে আমাদের ভিতরে কিছু ম্যাথ সলভ করতে হবে। তো এই ফর্মুলাটা ভালোমতো মনে রাখতে হবে, ফার্স্ট কোয়ান্টিটি গুণ ফোর্থ কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি গুণ থার্ড কোয়ান্টিটি। এবার চলে আসি আমরা রুল অফ থ্রি নিয়ে। রুল অফ থ্রি, রুল অফ থ্রি জিনিসটা আসলে কি? এই যে মাত্র আমরা শিখলাম না, একটা প্রপোর্শনের ভিতরে চারটা কোয়ান্টিটি থাকে, ফার্স্ট কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি, থার্ড কোয়ান্টিটি এন্ড ফোর্থ কোয়ান্টিটি, যেটার সাহায্যে আমরা একটা ফর্মুলা আবিষ্কার করা শিখেছি। এখন এই ফর্মুলার সাহায্যে কিছু ম্যাথ আছে। ম্যাথটা হচ্ছে এরকম, এই চারটা কোয়ান্টিটির ভিতরে আমাদের তিনটা কোয়ান্টিটির মান সাপোজ দেওয়া আছে। আমি আবার বলছি,
চারটা কোয়ান্টিটির ভিতরে আমাদের তিনটা কোয়ান্টিটির মান দেওয়া আছে, যে কোয়ান্টিটির মানটা আমার কাছে দেওয়া নেই সেই কোয়ান্টিটির মানটাকে আমাকে প্রশ্নে বের করতে বলেছে। তাহলে এই যে তিনটা কোয়ান্টিটির মান দেওয়া আছে, আরেকটি কোয়ান্টিটি আমাকে বের করতে হবে। এটা যে রুলস এর সাহায্যে আমরা করছি বা এই পদ্ধতিতে আমরা যেই কোয়ান্টিটির মানটা আমার কাছে অজানা আর নন কোয়ান্টিটিটাকে আমরা ফাইন্ড আউট করছি, সেই জিনিসটাকে আসলে মূলত আমরা বলে থাকি রুল অফ থ্রি। রুল অফ থ্রি বলতে তিনটা কোয়ান্টিটির মান দেওয়া থাকবে, যেটি থাকবে না সেটিকে আমাকে বের করে নিতে হবে। আচ্ছা, আমরা একটি ম্যাথ দ্বারা এই রুলটাকে আসলে একটু বোঝার চেষ্টা করব। সাপোজ কোন একটা প্রপোর্শনের, আমি প্রশ্নটাকে ডিটেইলসে লিখছি না, আমি জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি। কোন একটা প্রপোর্শনের ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কোয়ান্টিটি আমার কাছে দেওয়া আছে। তো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কোয়ান্টিটির মানগুলো আমি মনে মনে ধরে নিলাম বা আমরা ভেবে নিচ্ছি এরকম দেওয়া আছে 9, 18 এন্ড 20। আমি আবার বলছি, যে কোনো একটা প্রপোর্শনের তিনটা কোয়ান্টিটির মান যদি এমন হয়, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কোয়ান্টিটি গুলো যদি ক্রমান্বয়ে 9, 18 এন্ড 20 হয়। সো ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে কি 9, সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 18 এন্ড থার্ড কোয়ান্টিটি হচ্ছে 20। যদি এমন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে সাপোজ আমাকে ফোর্থ কোয়ান্টিটি বের করতে বলা হলো। দেখতে তো পাচ্ছি এখানে তিনটা কোয়ান্টিটি দেওয়া আছে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। বের করতে হবে কোনটা? 4 নাম্বারটা। সো 4 নাম্বারটাকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা যে রুলসটা জানি সেই রুলস আমরা লিখব। আচ্ছা, রুলসটা লেখার আগে আমরা একটু এখানে লিখে নেই। হিয়ার ফার্স্ট কোয়ান্টিটি আমি সংক্ষেপে লিখছি, আপনারা ডিটেইলসে লিখবেন। ফার্স্ট কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 9, সেকেন্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 18 এন্ড থার্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 20। এখন যে কাজটা করতে হবে, জাস্ট ফর্মুলা লিখে মান বসিয়ে দিতে হবে। আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা লিখে ফেলবো। উই নো ফার্স্ট কোয়ান্টিটি ইনটু fourth quantity is equal to second quantity গুণ third quantity। এখন এই ফর্মুলার ভিতরে যদি আমরা ভ্যালুগুলিকে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার যে মানটি নাই সেই মানটি বের হয়ে যাচ্ছে। ফার্স্ট কোয়ান্টিটির মান কত দেওয়া আছে? এখানে 9। ফোর্থ কোয়ান্টিটির মানটা এখানে কত দেওয়া আছে? দেওয়া নাই। এটাই কিন্তু আমাকে আসলে মূলত বের করতে হবে। গুণ সেকেন্ড কোয়ান্টিটির মানটা আমার কাছে আছে 18, গুণ থার্ড কোয়ান্টিটির মানটাও কিন্তু আমার কাছে আছে 20। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা নরমালি ক্যালকুলেশন করি বা নরমালি যদি সলভ করি, তাহলে কিন্তু আমার ফোর্থ কোয়ান্টিটি বের হয়ে যাচ্ছে। হাউ? কিভাবে? জিনিসটা হচ্ছে এমন, আমরা দেখতেই পাচ্ছি ফোর্থ কোয়ান্টিটির সাথে 9টা এখানে মাল্টিপ্লাই আকার আছে, এবং আমরা নিশ্চয়ই জানি ক্লাস 6 এ আমরা ইকুয়েশনের একটি চ্যাপ্টার শিখেছিলাম। যেহেতু 9 এখানে মাল্টিপ্লাই আকার আছে, 9 কে যদি আমি এই পাশে নিয়ে যেতে চাই, এই মাল্টিপ্লাইটা কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে টোটালটার সাথে। তো উই গেট এমন ফোর্থ কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 18 into 20 divided by, অর্থাৎ এই 9 এখানে গুণ আকারে ছিল, এই পাশে গিয়ে ভাগ আকারে চলে যাবে। এটাকে কাটাকাটি করো, 9 দুগুণে 18, তাহলে কি পেয়ে যাচ্ছ? fourth quantity is equal to 20 দুগুণা 40, and this is our required result। যে মানটি আমার কাছে নেই সেই মানটি আমাদের বের হয়ে গেল কিন্তু, এবং এটাকে কিন্তু আমরা বলে থাকি রুল অফ থ্রি। এবার চলে এসে আমরা কন্টিনিউড প্রপোর্শন নিয়ে। কন্টিনিউড প্রপোর্শনটা আসলে কি? নাম শুনলেই কিন্তু বুঝতে পারছি আমরা কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড মানে কি? ধারাবাহিক, প্রপোর্শন মানে সমানুপাত, অর্থাৎ ধারাবাহিক সমানুপাতকে কিন্তু আমরা বলতে পারি কন্টিনিউড প্রপোর্শন। নাম শুনলেই বোঝা যাচ্ছে ধারাবাহিক সমানুপাত, অর্থাৎ ধারাবাহিক সমান অনুপাত। আচ্ছা, আমি একটু ইজিলি আপনাদেরকে একটু ম্যাথ দিয়ে দেখানোর চেষ্টা করছি। সাপোজ কন্টিনিউড প্রপোর্শন আমরা এটা শিখতে যাচ্ছি। আচ্ছা, এখন এই কন্টিনিউড প্রপোর্শনটা আসলে আমরা কিভাবে করব বা কিভাবে আমরা বের করব সেটা বোঝার জন্য আমার একটা ওয়ে আছে। সাপোজ 5, 10 and 20 তিনটা কোয়ান্টিটি আছে আমার কাছে। সাপোজ 5, 10 এবং 20 তিনটা কোয়ান্টিটি আছে। এখন এই তিনটা কোয়ান্টিটি থেকে যদি আমরা এমন ভাবে কোনো প্রপোর্শন ক্রিয়েট করি কিংবা এমন ভাবে যদি কোনো রেশিও ক্রিয়েট করি, অর্থাৎ এই তিনটা কোয়ান্টিটির এটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টিটি, এটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি এন্ড এটা হচ্ছে থার্ড কোয়ান্টিটি। যদি আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি নিয়ে একটা রেশিও তৈরি করতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? 5:10। আচ্ছা, আবার যদি আমরা সেকেন্ড এন্ড থার্ড কোয়ান্টিটি নিয়ে কোনো রেশিও তৈরি করতে যাই, আমরা কি পাচ্ছি? 10:20। আচ্ছা, তো এই যে দেখো ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি নিয়ে আমরা রেশিও তৈরি করে পাচ্ছি 5:10, and second and third
যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা নিয়ে আমরা একটা রেশিও তৈরি করে পাচ্ছি 10:20। সো এই দুটো যে রেশিও ক্রিয়েট হলো, এই দুটো রেশিওর মান কিন্তু অ্যাকচুয়ালি সেম পাচ্ছি আমরা। কিভাবে? এই যে দেখো 5 এবং 10, এই দুটোকে কিন্তু 5 দ্বারা ভাগ যায়। আমি আগেই বলেছিলাম রেশিও নিয়ম হচ্ছে একই রকম সংখ্যা দ্বারা ভাগ গেলে একই রকমের সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করে নিতে হয়। সো এই বোথ ভ্যালু আর ডিভাইড বাই 5, 5 কে কিন্তু 5 দিয়ে ভাগ যায়, 10 কেও 5 দিয়ে ভাগ যায়। সো আমি যদি একটু ভেঙে দেখাচ্ছি, 5 কে 10 দিয়ে ভাগ করলাম, 10 কেও 5 দিয়ে ভাগ করলাম। সো আমরা আসলে অ্যাকচুয়ালি পাচ্ছি কি 1:2 পাচ্ছি। আচ্ছা, আবার যদি এই দুটোকে দেখো 10 দিয়ে ডিভাইড করা যায়, এই দুটোকে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, এখানে আমরা কি পাচ্ছি? দুটোকে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি, আমরা কিন্তু এখানেও পাচ্ছি 1:2। সো আসলে এই যে তিনটি কোয়ান্টিটি ছিল আমার কাছে, সেই তিনটি কোয়ান্টিটি দ্বারা আমরা যে দুটো কোয়ান্টিটি মানে দুটো রেশিওতে যে কনভার্ট করলাম, সেই দুটো রেশিওর মানগুলি কিন্তু অ্যাকচুয়ালি সেম পাচ্ছি, 1:2 এন্ড 1:2, দুটোই কিন্তু সেম পাচ্ছি। তাহলে এই রকমের যখন প্রপোর্শন ক্রিয়েট করা হয়, অর্থাৎ এই যে 5:10 ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 10:20 পাচ্ছি, রাইট? এটার ভ্যালু এবং এটার ভ্যালু কিন্তু সেম, 5:10 ইজ ইকুয়াল টু 10:20 পাচ্ছি। এই জিনিসটাকে, এই যে এইটাকেই মূলত আমরা বলে থাকি কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে যার মধ্যে তিনটা কোয়ান্টিটি থাকবে। কন্টিনিউড প্রপোর্শন মানে কি? যার মধ্যে তিনটা কোয়ান্টিটি থাকবে এবং সেই তিনটা কোয়ান্টিটি থেকে আমরা রেশিও গুলোকে এমন ভাবে ক্রিয়েট করব, ফার্স্ট কোয়ান্টিটির সাথে সেকেন্ড কোয়ান্টিটিকে একবার নিব, সেকেন্ড কোয়ান্টিটির সাথে থার্ড কোয়ান্টিটিকে একবার নিব। নেওয়ার পরে আমরা যে দুটো রেশিও ক্রিয়েট হচ্ছে সেই রেশিও দুটোর ভ্যালু কিন্তু সেম আসতে হবে। এটা হলো ফর্মুলা, রেশিও দুটোর ভ্যালু কিন্তু আমাদের সেম আসতে হবে। তাহলে এই যে 5:10 করে 10:20 পাচ্ছ, এই রেশিওটাকে কিন্তু আমি বলতে পারি একটা কন্টিনিউড প্রপোর্শন। এখন এই যে ইকুয়াল কন্টিনিউড প্রপোর্শনের মধ্যে কিন্তু আমরা ইকুয়ালের পরিবর্তে আমরা একটা অন্য জিনিস ইউজ করতে পারি। সেই জিনিসটা কি? 5:10 ডাবল ইজ টু 10:20। তোমরা তোমাদের বইটা একটু পড়লেই দেখতে পাবা ইকুয়ালের পরিবর্তে অনেক জায়গায় ডাবল ইজ টু দ্বারা প্রকাশ করা হয়েছে। এই ডাবল ইজ টু দ্বারাও কিন্তু কি বোঝায়? ইকুয়ালি বোঝায়। ইকুয়াল দিয়ে আসলে যে জিনিসটা বোঝায়, এই ডাবল ইজ টু সাইনটার মিনিংটা অ্যাকচুয়ালি একই মিন করছে। আচ্ছা, আমি এই জিনিসটিকে একটু অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করছি এই কন্টিনিউড প্রপোর্শনটা। সাপোজ যদি এমনটা হয় এ এবং বি, এ বি এন্ড সি, এ বি এন্ড সি তিনটা কোয়ান্টিটি বা তিনটা পার্সন বা যে কোনো কিছু, তিনটা পার্সন হতে পারে, তিনটা অ্যামাউন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই তিনটা অ্যামাউন্ট থেকে যদি আমাদেরকে এমনটা বলা থাকে বা আমরা যদি এমন ভাবে বের করে নেই কখনো যে এ ইজ টু বি, মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা, প্রথমটার সাথে দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু বি ইজ টু সি, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, ফার্স্ট কোয়ান্টিটি ইজ টু সেকেন্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি ইজ টু থার্ড কোয়ান্টিটি যদি হয়, কি হয়? ফার্স্ট কোয়ান্টিটি is to second quantity is equal to second quantity is to third quantity যদি হয়। যদি আমাদের কাছে কিছু কোয়ান্টিটি দেওয়া থাকে যাদের মধ্য থেকে ফার্স্ট এবং সেকেন্ড কোয়ান্টিটিকে রেশিও করলে যে মান পাবো, সেকেন্ড এবং থার্ড কোয়ান্টিটিকে রেশিও করে যদি সেই একই মান পাই, রেশিও করে যদি আমরা সেই একই মান পাই, তখন এই যে ফার্স্ট কোয়ান্টিটি ইজ টু সেকেন্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু যদি সেকেন্ড কোয়ান্টিটি ইজ টু থার্ড কোয়ান্টিটি হয়, তাহলে সেটাকে আমি কি বলতে পারি? কন্টিনিউড প্রপোর্শন বলতে পারি। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? মূলত কন্টিনিউড প্রপোর্শন। এটাকে মূলত বলা হয় কন্টিনিউড প্রপোর্শন। আশা করছি আমরা বুঝতে পারছি। যদি এমন হয় ফার্স্ট কোয়ান্টিটি ইজ টু সেকেন্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি ইজ টু থার্ড কোয়ান্টিটি, তাহলে সেটাকে কি বলা হয়? কন্টিনিউড প্রপোর্শন। এখন এই কন্টিনিউড প্রপোর্শন থেকেও কিন্তু একটি ফর্মুলা বের করা হয়েছে। ফর্মুলাটি হচ্ছে এমন, ওই আগের মতই আমরা করব, ফার্স্ট কোয়ান্টিটি ইজ টুর জন্য ডিভাইড করে দিচ্ছি, সো এখান থেকে আমরা আসলে পাচ্ছি কি? এখান থেকে আসলে আমরা পাচ্ছি এমন, সেকেন্ড কোয়ান্টিটি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি। কি লিখলাম আমরা? সেকেন্ড কোয়ান্টিটি হোল স্কয়ার। কিভাবে? ক্রস মাল্টিপ্লিকেশন করি। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, সেকেন্ড কোয়ান্টিটিকে সেকেন্ড কোয়ান্টিটি দিয়ে গুণ দিতে হবে। একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে কি করতে হয়? উপরে স্কয়ার দিতে হয়। আচ্ছা, তো সেকেন্ড কোয়ান্টিটি মিলে হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি হোল স্কয়ার,
ইজ ইকুয়াল টু ফার্স্ট কোয়ান্টিটি গুণ থার্ড কোয়ান্টিটি পাচ্ছি। আচ্ছা, সো এইটা আসলে অ্যাকচুয়ালি একটা ফর্মুলা। কার ফর্মুলা? এই ফর্মুলাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কার ফর্মুলা এটা? কন্টিনিউড প্রপোর্শনের ফর্মুলা। এই ফর্মুলাটা মূলত হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনের। কন্টিনিউড প্রপোর্শন দিয়ে যখন কোনো ম্যাথ দিবে আমাদেরকে, তখন এই ফর্মুলা দ্বারা সলভ করতে হবে। এবার আমরা লাস্ট বেসিকের ভিতরে চলে এসেছি, প্রপোর্শনাল ডিভিশন, যেটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল। প্রপোর্শনাল ডিভিশন, প্রপোর্শনাল ডিভিশন এই নিয়মটা আসলে আমরা ক্লাস 6 এ শিখে ফেলেছি কিভাবে প্রপোর্শনাল ডিভিশন করতে হয়। প্রপোর্শনাল ডিভিশন বলতে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি আমার কিছু একটা অনুপাতে ভাগ করে দিতে বলা হয়, সেটা আমরা কিভাবে করব, সেটা একটা রুলস এর সাহায্যে করব। সেই রুলস কে আসলে মূলত বলে থাকি আমরা প্রপোর্শনাল ডিভিশন, যেটা মূলত আমরা ক্লাস 6 এ আমরা এটা মূলত শিখে ফেলেছিলাম। তারপরে যদি কেউ ভুলে থাকেন, আমি আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার মানে প্রপোর্শনাল ডিভিশন বলতে মূলত বোঝানো হয় একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি আমরা একটা নির্দিষ্ট রেশিওর মানের ভিতরে কনভার্ট করতে চাই, সেটিকে মূলত বলা হয় প্রপোর্শনাল ডিভিশন। আপনাদের মূল বোর্ড বইতে এই সংজ্ঞাটা খুব ভালো মতো লেখা আছে, আপনারা সেখান থেকে সংজ্ঞাগুলো মেমোরাইজ করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রপোর্শনাল ডিভিশন, প্রপোর্শনাল ডিভিশন বলতে কি বোঝানো হয়? সাপোজ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, যে কোনো কিছু হতে পারে, আমি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ধরছি 10,000 টাকা। এখন এই 10,000 টাকা আমি যদি বলি যে এই 10,000 টাকা তিনজন ব্যক্তির মধ্যে ডিভাইড করতে হবে, এই 10,000 টাকা তিনজন ব্যক্তির মধ্যে ডিভাইড করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বা নির্দিষ্ট পরিমাণ রেশিওতে। সেই রেশিওটা যদি আমাদের কাছে এমন ভাবে বলা থাকে, কিভাবে বলা থাকে? সাপোজ বলা হয়েছে 10,000 টাকাকে তোমার ভাগ করতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে। সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা সাপোজ এরকম, বা একটা নির্দিষ্ট রেশিওতে। সেই রেশিওটা সাপোজ এরকম দেওয়া আছে 2:3:5। এই 10,000 টাকা তিনজন ব্যক্তির ভিতরে ভাগ করে দিতে বলছে। তিনজন ব্যক্তি, যে কোনো কিছু হতে পারে। তিনজন ব্যক্তি আমি ধরে নিলাম যদু, মধু, কদু। সাপোজ একজন ধরলাম যদু, একজন ধরলাম মধু, এবং একজন ধরলাম কদু। জাস্ট অ্যাজ ইউজুয়াল ধরলাম ফর ফান। তিনজন ব্যক্তি সাপোজ যদু, মধু, কদু। এই তিনজন ব্যক্তির ভিতরে 10,000 টাকা আমাকে ভাগ করে দিতে বলা হয়েছে। কিভাবে ভাগ করে দিতে বলা হয়েছে? এই রেশিওতে, অর্থাৎ 2:3:5 এই রেশিওতে ভাগ করে দিতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি? আচ্ছা, এটা আসলে দুটো নিয়মে করা যায়। আমি আজকে আপনাদেরকে একটি নিয়ম দেখাবো, এবং অন্য নিয়মটি আমি পরবর্তী ভিডিওতে বা পরে আপনাদেরকে কখনো দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে যে কাজটি করতে হবে, এই যে রেশিওর যেই নাম্বারগুলি আছে, রেশিও যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোর যোগফল বের করতে হবে। সেই নাম্বারগুলোর যোগফল বের করতে হবে। অর্থাৎ এখানে আমাকে বলা হয়েছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে 2:3:5 অনুপাতে ভাগ করতে হবে। এখন টোটাল কয় ভাগ হচ্ছে? 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ। 3 2 5, 5 5 10। টোটাল হচ্ছে কিন্তু 10 ভাগ। কয় ভাগ হচ্ছে? 10 ভাগ। এই 10 ভাগের মধ্যে 2 ভাগ পাবে প্রথম ব্যক্তি, 10 ভাগের ভিতরে 3 ভাগ পাবে দ্বিতীয় ব্যক্তি, 10 ভাগের ভিতরে 5 ভাগ পাবে তৃতীয় ব্যক্তি। আমি আবার বলছি, টোটাল ভাগ হচ্ছে আমার 10, যার মধ্যে 2 ভাগ পাবে প্রথম ব্যক্তি, 3 ভাগ পাবে দ্বিতীয় ব্যক্তি, 5 ভাগ পাবে তৃতীয় ব্যক্তি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো বা কিভাবে আমরা এই ম্যাথটাকে সলভ করব? আমি এভাবে লিখতে পারি, ফার্স্ট পারসন গেট, বা প্রথম জন পায়। প্রথম জন কিভাবে পায় বা কত পায়? প্রথম জনের অ্যামাউন্টটা যখন তুমি বের করতে যাবা, ওই আমি তো আগেই বলেছিলাম যে সামেশন বের করতে হয়। সামেশন অফ রেশিওস নাম্বার, সামেশন অফ রেশিও নাম্বারটা কত হবে? 10। মানে টোটাল 10টা ভাগ করতে হবে, আমার টোটাল 10টা ভাগ করতে হবে। আচ্ছা, তো আসলে প্রথম জন কত পাবে? প্রথম জন পাবে এমন কত টাকা থেকে পাবে? কত টাকাকে তুমি ভাগ করতে চাচ্ছ? 10,000 টাকাকে ডিভাইড করতে চাচ্ছ, সো লিখবা 10,000। আচ্ছা সরি, 10,000 না,
আসলে এটাকে আমার উল্টা দিক থেকে করতে হবে, মানে এরকম করতে হবে, প্রথম ব্যক্তি কত 10 ভাগের ভিতরে কত ভাগ পাচ্ছে প্রথম ব্যক্তি? 10 ভাগের ভিতরে আমার টোটাল ভাগ ছিল 10, তার মধ্যে কয় ভাগ পাচ্ছে প্রথম ব্যক্তি? 2 ভাগ পাচ্ছে। তার মানে যেটাকে আমরা সংখ্যায় প্রকাশ করলে বা অনুপাতে প্রকাশ করলে কিভাবে প্রকাশ করতে পারি? 2/10, রাইট? 2/10, 10 ভাগের মধ্যে 2 ভাগ, এটা আমরা ক্লাস 5 এ শিখেছি। কিন্তু 10 ভাগের ভিতরে 2 ভাগ, এটাকে তুমি কিভাবে নাম্বারে প্রকাশ করবা? 2/10। অথবা সহজ কথায় একটা টান দিব, একটা ডিভাইড চিহ্ন দিব, নিচে লিখবো টোটাল আনুপাতিক মান, মানে নিচে লিখবো রেশিও নাম্বারগুলোর সামেশন, যেটা হচ্ছে আমার 10, এবং উপরে লিখবো প্রথম ব্যক্তির আনুপাতিক মান। প্রথম ব্যক্তির আনুপাতিক মান কত? 2। যে যেভাবে বুঝতে পারো, কোনো অসুবিধা নেই। 2/10 পার্ট অফ কত? টোটাল কত ছিল? এই যে 2 মানে প্রথম ব্যক্তি যে 10 ভাগের মধ্যে 2 ভাগ পাবে, সেটা কত টাকা থেকে পাবে? 10,000 টাকা থেকে পাবে। তো এটাকে নরমালি ক্যালকুলেশন করো, 10 দিয়ে 10,000 কে কাটলে কত হচ্ছে? 1000 হচ্ছে, রাইট? তাহলে এই 1000 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে 2000 টাকা। তার মানে প্রথম ব্যক্তি পাচ্ছে কিন্তু 2000 টাকা। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এখন ঠিক এইভাবে, এই ম্যাথটা যেভাবে করেছি না আমরা, ঠিক এইটার মতো করে আমরা সেকেন্ড জনেরটা বের করব, থার্ড জনেরটা বের করব। আউ আমি শুধু এইটুকু মুছে ফেলছি। সেকেন্ড পারসন বা সেকেন্ড ব্যক্তি, সেকেন্ড ব্যক্তি কতটুকু পাবে? সেকেন্ড ব্যক্তি পাবে 10 ভাগের ভিতরে 3 ভাগ, অর্থাৎ 3/10 পার অফ কত? 10,000 টাকা। বা এটাকে যদি আমি এভাবে বলতে পারি, ডিভাইড দিব, নিচে লিখবো অনুপাতের সংখ্যাগুলোর যোগফল বা টোটালটা, আর উপরে লিখবো সেকেন্ড জনের আনুপাতিক মানটা। সেকেন্ড জনের আনুপাতিক মান কত? 3। এটা প্রথম জনের, এটা দ্বিতীয় জনের, এটা তৃতীয় জনের। তো সেকেন্ড জনেরটা কত? 3। তো উপরে লিখবা 3, নিচে লিখবা টোটালটা, মানে 10। ঠিক আছে? কিংবা দ্বিতীয় ব্যক্তি পাচ্ছে 10 ভাগের মধ্যে 3 ভাগ, এভাবে বলা যায়। আচ্ছা, কাটাকাটি করো, 10 দিয়ে রেখে কাটলে হচ্ছে 1000, এই 1000 এর সাথে 3 গুণ দিয়ে দিলে হচ্ছে কত? 3000 টাকা। সো আই থিংক এবার আর আমার থার্ড জনেরটা করে দেওয়ার কোনো মানে নাই, থার্ড জনেরটা আমরা নিজেরাই বের করতে পারবো, তাই না? তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আমি এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। থার্ড জন পাচ্ছে এরকম 10 ভাগের ভিতরে 5 ভাগ, অর্থাৎ 5/10 পার্ট অফ 10,000। সো তুমি এটাকে কাটাকাটি করে দাও, 1500, 5 দিয়ে গুণ করে দিলে 500, 5000 টাকা। তার মানে প্রথম ব্যক্তি পাচ্ছে 2000, দ্বিতীয় ব্যক্তি পাচ্ছে 3000, তৃতীয় ব্যক্তি পাচ্ছে 5000। আমরা কিভাবে বের করেছি মাত্র কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। প্রথম ব্যক্তি পেয়েছে 10,000, প্রথম ব্যক্তি পেয়েছে 2000, দ্বিতীয় ব্যক্তি পেয়েছে 3000 এবং তৃতীয় ব্যক্তি পেয়েছে 5000। আচ্ছা, সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি প্রপোর্শনাল ডিভিশন। একটি অনুপাত দেওয়া থাকবে, টোটাল একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে যে কোনো কিছু, সো ওই টোটাল অ্যামাউন্টটাকে সেই অনুপাতে কিংবা সেই রেশিওতে কনভার্ট করতে হবে বা ডিভাইড করতে হবে। যেমনটা ছিল আমাদের এই প্রশ্নটা, 10,000 টাকা তিনজন ব্যক্তির মধ্যে 2:3:5 অনুপাতে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে তারা কে কত টাকা পাবে সেটা আমরা আসলে এই নিয়মের মাধ্যমে বের করতে পারি। এই নিয়মটিকে মূলত আমরা বলে থাকি প্রপোর্শনাল ডিভিশন। এই চ্যাপ্টারের মধ্যে আমি আজকে আপনাদেরকে যা যা দেখিয়েছি, টোটাল চ্যাপ্টারটা আপনাদেরকে আমি করিয়ে ফেলেছি, বিলিভ ইট অর নট, দিস ইজ ট্রু অ্যাকচুয়ালি। এই চ্যাপ্টারের মধ্যে আর কোনো রুলস নেই। যা যা আমরা শিখেছি সেই নিয়মগুলো যদি এভরিওয়ান ভালো মতো প্র্যাকটিস করে থাকি বা প্র্যাকটিস করতে পারি কিংবা বুঝে থাকি, আই থিংক এক্সারসাইজের একটি ম্যাথও আমার আপনাদেরকে করে দেওয়া লাগবে না। এক্সারসাইজের প্রত্যেকটি ম্যাথ এই নিয়মগুলোর ভিতরেই পড়ে। সো এই নিয়মগুলো যদি আমরা বাসায় প্র্যাকটিস করে থাকি, ডেফিনেটলি এক্সারসাইজের প্রতিটি ম্যাথ আমরা নিজেরাই করতে পারবো। ঠিক আছে? আশা করছি আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।